জামাত জোটের নজিরবিহীন ঐক্য দেখে বিএনপিতে অলরেডি পরাজয়ের সুর। বিএনপি কি শুরু করেছে দেখেন, বিভিন্ন অজুহাত এক্সকিউজ শুরু করেছে। বিএনপি যে সব প্রশ্ন উত্থাপন করছে তার সুস্পষ্ট অর্থ হচ্ছে বিএনপি দেখতে পাচ্ছে যে তারা পরাজিত হবে। এখন পরাজয়ের পর যে ন্যারেটিভ নির্মাণ করা দরকার, যে এক্সকিউজ দেখানো দরকার, তার ভিত্তি স্থাপন করছে। এখন বিএনপি এমন এমন হাস্যকর প্রশ্ন তুলছে রাজনীতিতে, যেটা তাদের পরাজয়ের শুরু থেকেই তারা করছে। দর্শক, আমির খসরু মাহমুদ চৌধুরী, পোস্টাল ব্যালটে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। বহুল আলোচিত পোস্টাল ব্যালট, এই পোস্টাল ব্যালটের মাধ্যমে অনেক ভোট নষ্ট থেকে বাঁচানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সারা পৃথিবীতে পোস্টাল ব্যালট প্রচলিত। এটা আধুনিক একটা গ্রহণযোগ্য প্রতিষ্ঠিত পদ্ধতি। এখন ওই আর এটা আয়োজন হয়ে গেছে অলরেডি। আপনারা জানেন যে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিবে, দেশের ভিতরে অনেকে পোস্টাল ব্যালটে ভোট দিবে। যে আপনি নির্বাচনের দায়িত্ব পালন করছেন এক জায়গায়, আপনি ভোটার এক জায়গায়, আপনি পোস্টাল ব্যালটে ভোট দিবেন। এখন এটা নিয়ে বিএনপির কান্নাকাটি এবং অযৌক্তিক হাস্যকর প্রশ্ন তুলছে। কোনো সুনির্দিষ্ট দুই একটা বিষয়ে আপত্তি থাকলে আপনি সেটা বলতে পারেন, কিন্তু ওভারঅল পোস্টাল ব্যালটের বিরুদ্ধে বিএনপি দাঁড়িয়েছে। ধীরে ধীরে দেখবেন যে বিএনপি পুরো ভোটের বিরুদ্ধেই দাঁড়িয়েছে। বিএনপি পোস্টাল ব্যালটের বিষয়ে বিভিন্ন গুজব প্রচার করছে। এই ভাস, এটা আগে কেন, এটা পরে কেন, এটা এরকম কেন, মানে নাচতে না জানলে উঠান বাঁকা। তো বিএনপির অযাচিত প্রশ্ন দেখে মনে হচ্ছে এটাই যে বিএনপি এক পর্যায়ে সরাসরি ভোটেরই কিনা বিরোধিতা করে। দর্শক, পোস্টাল ব্যালট নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। 12 ফেব্রুয়ারি ভোট হলেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে, 2 দিন পর এটা বলবেন। এখন হ্যাঁ, এটা বলা উচিত যদি আসলে হয়, কিন্তু আপনারা বলছেন মিথ্যার উপর ভিত্তি করে। যৌক্তিক কোনো বিষয় নিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে এরকম ইঙ্গিত দিচ্ছে না। যেমন অবৈধ অস্ত্রের সরাসরি অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে নানান মহল কথা বলছে, কেউ কেউ কোর্টে রিটও করছে যে অবৈধ অস্ত্র উদ্ধারের আগে নির্বাচন হতে পারবে না। কিন্তু মজার বিষয় দেখেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বিএনপি 2 শব্দ করে, কেন করে না? অবৈধ অস্ত্র তো তাদের কাছে, তারা অবৈধ অস্ত্রের বিরুদ্ধে বলবে কেন? এটাই হচ্ছে হিসাব। তো দর্শক দেখেন, এখানে আসল কথা হচ্ছে চরমোনাই জামাত সহ 12 দলীয় জোটের হিসাব নিকাশে, অথবা চরমোনাই জামাত যে কনফ্লিক্ট, টান টান উত্তেজনা, এই যে চরমোনাই আছে কি নাই, সংবাদ সম্মেলনে আসলো কি আসলো না, রাত 8টা সংবাদ সম্মেলনে থাকলো না, 3টায় কি বললো পরের দিন, নানান প্রশ্ন। এইসব আলোচনায়, এইসব উত্তেজনায় রাজনীতিতে আলোচনার বাইরে চলে গেছে, এজেন্ডার বাইরে চলে গেছে বিএনপি। বিএনপিকে নিয়ে তো কোনো আলোচনাই নাই। এমনকি তারেক জিয়া ডক্টর ইউনূসের সাথে ভাত খেতে যান, সেটা নিয়েও তেমন আলোচনা নাই। পুরো জাতির দৃষ্টি জামাত চরমোনাই ঐক্যের দিকে, জোটের দিকে, জামাত জোটের দিকে। এর মানে বাংলাদেশে এখন জামাত চরমোনাইময়, জামাত জোটময় বাংলাদেশ। তো সেখানে বিএনপি নিয়ে আলোচনা নাই। এ থেকে বিএনপি ডেফিনেটলি মন খারাপ এবং নানান উদ্ভট দাবি, উদ্ভট প্রশ্ন করে জনগণের দৃষ্টি জামাত চরমোনাই থেকে ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা করছে। বাস্তব কথা হচ্ছে তাদের কণ্ঠে পরাজয়ের সুর। দেখবেন যে কোনো দল যদি সত্যিকার অর্থে কোনো অ্যানোমালিসের বিরুদ্ধে বলে, দ্যাটস গুড, কিন্তু খেলতে গেলে উঠান বাঁকা নিয়ে প্রশ্ন তুলে বুঝবেন যে এরা পরাজিত হবে। এই জন্যে অযৌক্তিকভাবে, অযাচিতভাবে উঠান বাঁকা নিয়ে প্রশ্ন তুলে। বিএনপির লোকজনের কাছে যে অবৈধ অস্ত্র উদ্ধার করা সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি, লেভেল প্লেইং ফিল্ড, এগুলো নিয়ে প্রশ্ন তুলে না। তারা আছে পোস্টাল ব্যালট নিয়ে গুজব ছড়ানো নিয়ে। এরকম আরো বিএনপি যেসব বিষয়ে প্রশ্ন তুলে, এগুলো অযাচিত। আর এই অযাচিত বিষয় নিয়ে প্রশ্ন তোলাই বিএনপির পরাজয়ের সুস্পষ্ট আলামত বহন করে। পোস্টাল ব্যালটকে ঘিরে সৃষ্ট বিতর্ক আসন্ন নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মানে এটা বলে রেখেছেন, পরে বলতে পারবেন যে আমরা তো আগেই বলেছিলাম। ওই যে
ডাকসু ইলেকশনে শিবিরের নীলক্ষেতের ব্যালটের গল্প ছড়িয়েছিল ছাত্রদল বিএনপি, যে নীলক্ষেতের বিপি, নীলক্ষেতের ব্যালট। পরে দেখা গেল সবই ভুয়া। এখন জাতীয় নির্বাচনে পরাজিত হওয়ার পর বলবেন তো পোস্টাল ব্যালটের ব্যালট। জামাত কিভাবে জিতেছে? ওই পোস্টাল ব্যালট দিয়ে জিতেছে। পোস্টাল ব্যালটের মাধ্যমে হাজার হাজার ভোট, লক্ষ লক্ষ ভোট জালিয়াতি করে জিতেছে। প্রবাসীদের ভোটাধিকার নিয়েও প্রশ্ন তুলছে যে প্রবাসীদের ভোটাধিকার ভোট নিয়েও নাকি বিরাট জালিয়াতি হতে পারে। এর মানে ওই নীলক্ষেতের গল্প যেভাবে ছড়িয়েছিল ছাত্রদল পরাজিত হওয়ার পর ডাকসুতে, এখন পোস্টাল ব্যালট এবং প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়েও নানান গল্প জাতীয় নির্বাচনে পরাজিত হওয়ার পর বিএনপি ছড়াবে। তাদের সেই পরাজয়ের লক্ষণ, আলামত, সুর ধ্বনিত হচ্ছে রাজনীতিতে। খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি কথা বলেন। খালেদা জিয়ার জন্য প্রতিনিয়ত দোয়া মাহফিল করা হয়, আসলে কোনো দোয়া মাহফিল করা হয় না। নাম দেয় দোয়া মাহফিল, ওখানে গীবত চর্চা হয় এবং ওখানে নির্বাচনী সভা হয়। এই মুহূর্তে নির্বাচনী প্রচারণার জন্য সভা করা আচরণবিধির লঙ্ঘন। কিন্তু বিএনপি এই দোয়া অনুষ্ঠানের নামে, খালেদা জিয়ার নামে কার্যত ফ্যাকচুয়ালি আচরণবিধি লঙ্ঘন করে, কিন্তু সেটা দায় মুক্তি পাচ্ছে খালেদা জিয়ার নামে। তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, প্রতিপক্ষের বিরুদ্ধে কুৎসা রটনা করছে। আমির খসরু বলেন, পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি করে। জনমনে কোনো সন্দেহ নেই, সন্দেহ হচ্ছে আপনাদের মনে, বিএনপির মনে। আর বিএনপির মনেও সন্দেহ না, এটা আপনাদের ন্যারেটিভ। পরাজিত হওয়ার পর যাতে ওই নীলক্ষেতের ব্যালটের মতো পোস্টাল ব্যালট গল্প ছড়াতে পারেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দ্রুত সমাধান প্রয়োজন বলে উল্লেখ করেন। তাহলে 2 দিন পর জামাত জোটের যে জোয়ার তৈরি হয়েছে তাতে 2 দিন পর বলবেন এই পোস্টাল ব্যালট নিয়ে এই জটিলতা, অমুক নিয়ে জটিলতা, আসলে ফেব্রুয়ারি 12 তারিখ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই শব্দটা বিএনপির মুখ থেকে শোনার অপেক্ষায় আমরা। বলবে, অলরেডি বলা শুরু করছে, আপনি খেয়াল করে দেখেন গ্রামে গঞ্জে বলছে। কারণ বিএনপি আলোচনায় নেই। 2টা কথা বিএনপি বলছে। একটা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের, বিএনপির মধ্যে যারা ভদ্র তারা বলছে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই, ইউনূস নিরপেক্ষ জামাতি। আর একটা পক্ষ বলছে ভোট ওটা আমরা কারচুপি করে জিতে যাব। গত 2 দশকে দেশে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়নি দাবি করে বিএনপির এই নেতা বলেন, জনগণ আর কোনো বিতর্কিত নির্বাচন দেখতেছে না। এখন মানে বিএনপির জামাত জোটের জোয়ারের আগেও কিন্তু বিএনপি বলতো যে লেভেল প্লেইং ফিল্ড ঠিক আছে, সব ঠিক আছে, সুষ্ঠু নির্বাচন হবে। এখন কেমন যেন সুষ্ঠু, মানে বাস্তবে এটাকে জামাতের ক্ষেত্রে, আমি তো নিরপেক্ষ কথা বলি, জামাতও যদি দেখে যে না বিএনপি জোয়ার, তার এক জোয়ারে জামাত কোন ঠাসা, তখন জামাতও সুষ্ঠু নির্বাচন হবে না, পরিবেশ ভালো না, এইসব প্রশ্ন অযাচিত ভাবেও তোলা শুরু করবে। অতএব বিএনপির কণ্ঠে পরাজয়ের সুর ধ্বনিত হচ্ছে। দেশবাসীর প্রশংসায় ভাসছেন রাশেদ প্রধান। রাশেদ প্রধানের দলীয় পরিচয় আছে, সংক্ষেপে বললে, আমি ডিটেইলস আসছি। জামাত জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, প্রয়াত শফিকুল আলম প্রধানের ছেলে, হিট নেতা, আলোচিত নেতা, অনলবর্ষী বক্তা জনাব রাশেদ প্রধান। এই রাশেদ প্রধান ত্যাগের, স্যাক্রিফাইসের, ঐক্যের জন্য বৃহত্তর স্বার্থে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে এটা জামাতের পরামর্শে চরমোনাইয়ের বিরুদ্ধে এক বিরল দৃষ্টান্ত হিসেবেই আমি বিবেচনা করতে চাই। চরমোনাই যেখানে ঘাট তারামি করছে, ঐক্য বিনষ্ট হোক এ ধরনের কার্যক্রম করছে, এবং পুতুল খেলার মতো, গ্রামের ছোট শিশুদের রান্দাবাড়ি খেলার মতো, যে আমি খেলবো না, এর মানে জামাতের কার্যালয়ে 11 দলীয় বৈঠকে আসলো না, আমি খেলবো না, নাই। একটু পরে বিবৃতি দিল যে না, বহুপাক্ষিক বহুমাত্রিক আলোচনা চলমান। মানে একবার বলে খেলবো না, আর একবার বলে যে খেলবো, কিন্তু এইভাবে খেলবো, এই পাতা দিয়ে আমি তরকারি রান্না করব, চাম্বুল পাতা দিয়ে হবে না, মেহগনি পাতা লাগবে, এরকম খেলা চলছে। এরপরে সংবাদ সম্মেলন রাতে হলো, সেখানে আসবে কি আসবে না তাও বলছে না, হঠাৎ করে তার চুপ।
অবশ্য তার পরের দিন সংবাদ সম্মেলনে তাদের যে সিদ্ধান্ত সেটা আলাদা আলোচনার বিষয়। সিদ্ধান্ত যাই হোক, চরমোনাইকে কিভাবে শিক্ষা দেওয়া হচ্ছে ইতিহাসে এগুলো লেখা হবে। এই জোট হলে জোটটা কিভাবে হয়েছে সেটা যখন আলোচনা হবে, এবং জোট না হলে কিভাবে ভেঙেছে, তো এই চরমোনাই সংবাদ সম্মেলনের আগের দৃশ্যগুলো নিয়ে আমি আলোচনা করি। সংবাদ সম্মেলনের পরে কি হয়েছে দ্যাটস ডিফারেন্ট। সেই জায়গায় খবর, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জনাব রাশেদ প্রধান। কেন সরে দাঁড়াচ্ছেন, কি বলেছেন তিনি ফেসবুকে জানিয়েছেন, এবং এটা সমস্ত গণমাধ্যমের রিপোর্টে পরিণত হয়েছে। আমরা একটু বিশ্লেষণ করছি। জোটের ঐক্যের বৃহত্তর স্বার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। কার্যত এই জাগবার মূল প্রধান হিসেবে বা ডিফেক্টো প্রধান হিসেবে রাশেদ প্রধানকেই জাতি চেনে। সহসভাপতি বলা হয়, কিন্তু সভাপতি যিনি, তিনিও মঞ্চে বসে থাকেন, কিন্তু তাকে কিন্তু কেউ চেনে না, বা তিনি কিন্তু আলোচিত নন, তিনি কিন্তু হিট নন। কিন্তু এই সহসভাপতি কিন্তু হিট, তিনি ডিফেক্টো প্রধান, অনেকটা ফয়জুল করিমের মতো। যেমন ফয়জুল করিম কিন্তু সহসভাপতি, নায়েবে আমির, যার বাংলা সহসভাপতি, কিন্তু নির্বাচনী রাজনীতিতে ফয়জুল করিমই হিট, তিনিই চরমোনাইয়ের ডিফেক্টো চিফ। এরকম তাহলে কি দাঁড়ালো যে রাশেদ প্রধান জোটের বৃহত্তর স্বার্থে নিজেকে সরিয়ে নিয়েছেন, অথচ তিনি 2 আসনে এককভাবে মনোনয়ন জমা দিয়েছিলেন। তো সেখানে একটা দলের ডিফেক্টো প্রধান এবং তার বাবার পরিচয়ে তিনি যে কোনো গুরুত্বপূর্ণ একটা আসনে চোখ বুজে নির্বাচনের প্রার্থী হতে পারেন, জোট তাকে দিতে বাধ্য। ইটস ভেরি সিম্পল। যেমন সার্জিস আলমের একটা আসন পড়েছে রাশেদ প্রধানের একটা আসনে, সার্জিসকে প্রয়োজনে ঢাকা নিয়ে আসা হবে, তারপরও রাশেদ প্রধান দলের প্রধান হিসেবে তিনি ওইটা রিজার্ভ করেন। কিন্তু তিনি দেখেছেন না, তিনি যে 2টা আসনে সম্ভবত পঞ্চগড় 1, 2 বা এরকম হবে, তো সেখানে দেখেছেন যে এক জায়গায় সার্জিস জুলাই যোদ্ধা, জুলাই নেতৃত্ব দানকারী ব্যক্তি, তিনি তার এলাকায় নির্বাচন করুক, তিনি উদারভাবে সেটা চেয়েছেন। এবং আর এক জায়গায় জামাতের শক্তিশালী প্রার্থী, তিনি দেখেছেন যে না, ওখানে জামাত জিতে যাবে, কিন্তু তার জন্য যেটা একটু চ্যালেঞ্জ, কিন্তু জামাত জিতে যাবে, সেখানে জামাতের যে আন্তরিকতা রাশেদ প্রধানের ক্ষেত্রে জামাত তাকে জিতিয়ে আনতে পারত, কিন্তু তারপরও রাশেদ প্রধান স্যাক্রিফাইস করেছেন। নিশ্চিত এমপি হওয়ার এই স্যাক্রিফাইস, এটা বিরল দৃষ্টান্ত। জামাত যেমন সার্জিসের আসন বলুক, পঞ্চগড় 1, 2, এই যে কোনো জায়গায় রাশেদ প্রধানকে জিতিয়ে আনা জামাতের পক্ষে ব্যাপার নয়, এবং জামাতের কোনো অনাগ্রহ, কোনো ক্ষোভ রাশেদ প্রধানের বিরুদ্ধে নেই। এই জায়গায় দর্শক তিনি নিশ্চিত এমপি হওয়ার সুযোগ থেকে নিজেকে সরিয়ে নিলেন। এটা ঐক্যের জন্য এক বিরল দৃষ্টান্তই বলতে হবে। তবে হ্যাঁ, ডেফিনেটলি অন্য কোনো আলোচনা হয়েছে, তাকে নিশ্চিত কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী বানানো হবে, টেকনোক্র্যাট কোটা ইত্যাদি ইত্যাদি, তিনি সেটা মেনে নিয়েছেন। কিন্তু চরমোনাই এটা এমন সময় এটা করা হয়েছে, এমন সময় ফেসবুক পোস্টটা দেওয়া হয়েছে যখন চরমোনাই জোটে থাকবে কি থাকবে না এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, আসছে না, জোট থেকে বের হয়ে যাওয়ার উপক্রম। এটা থেকে একটা বার্তা দেওয়া হয়েছে বা বার্তা গিয়েছে, এই যে দেখো চরমোনাই, তোমরা 3% ভোট নিয়ে 50টা সিট পেয়েও তোমাদের ভরে না, আর দেখো একটা দলের কার্যত প্রধান, ডিফেক্টো প্রধান, তিনি নিজে নির্বাচন থেকেই সরে দাঁড়িয়েছেন। ত্যাগের স্যাক্রিফাইসের কি নমুনা। আর চরমোনাই দেখাতে পারেন একটা জায়গায় যে এখানে আমরা নিশ্চিত জিতে আসতে পারবো, এটা আমাদেরকে দেন, একটাও দেখাতে পারে না, বুকে হাত দিয়ে একটা আসনের কথা বলতে পারে না। তাতে সারা দেশে ভোট আছে 3%, কিন্তু এককভাবে ঘাঁটি বলতে কিছু নেই। তো এই জায়গাটাই চরমোনাই ধরা। তো সেখানে তাদেরকে দেখানো হচ্ছে যেহেতু তোমাদের কোনো ঘাঁটি নাই, তোমাদের জিততে হলে জামাতের সমর্থন এটা নিশ্চিত, জামাতের উপর তোমরা ডিপেন্ডেন্ট সংসদে যাওয়া না যাওয়ার প্রশ্নে। অতএব তোমরা ত্যাগ করছো না, তোমরা এখানে ভাগ বটার জন্য পুতুল খেলা যেরকম রাগ হয়ে খেলবো না বলে একটু পরে আবার খেলে, ওইরকম করছো। এরকম একটা শিক্ষা এখান থেকে দেয়া হলো। তা জোটের ইতিহাস যখন লেখা হবে, আমার বিশ্বাস এই জোট ক্ষমতায় যাবে। তো ক্ষমতায় গেলে তো এটা একটা ইতিহাস হবে,
তখন কিভাবে কোন প্রক্রিয়া ক্ষমতা গেছে, ক্ষমতা যাওয়ার রহস্য কি, জামাত জোট জেতার রহস্য কি, এটা নিয়ে কলাম লেখা হবে, অনেক থিসিস হবে। তখন এই জোট এবং জোট প্রক্রিয়া টিকিয়ে রাখার যে বিষয়টা, এটা তখন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। সেখানে রাশেদ প্রধানের এই ত্যাগ, এটা আলোচিত হবে এবং এটা যদি পরাজিত হয় তখন এই জোটের মধ্যে ভাঙন, অনৈক্য, অবিশ্বাস, জোট টিকলেও যে দূরত্ব, এটা নিয়ে আলোচনা হবে। জোট হলো জামাত চরমনের মধ্যে আন্তরিকতার অভাব ছিল, আর আন্তরিকতার অভাব ছিল চরমনাইয়ের ইরাশনাল বিহেভিয়ারের কারণে। অথচ রাশেদ প্রধানদের মতো হলে ফলাফল ভিন্ন হতে পারত। রাশেদ প্রধানের মতো যদি স্যাক্রিফাইস করতে পারতো চরমনাই কিছুটা, দু একজন প্রার্থীকে রাশেদ প্রধানের মতো বসিয়ে দিতে পারতো অন্য কোনো বিনিময়ে, ঠিক আছে তোমাকে মেয়র বানানো হবে, এইটা দেওয়া হবে, এরকম বিভিন্ন কিছুর বিনিময়ে, তাহলে ইতিহাস হয়তো ভিন্নভাবে হতে পারতো। এইভাবে একটা দৃষ্টান্ত এখানে স্থাপিত হয়েছে, সামনে এভাবে আলোচনা হবে। এবং রাশেদ প্রধানের অনেক ফ্যান ফলোয়ার আছে, তার দলের নেতাকর্মী আছে, তাদেরকে তিনি সংযম ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। অনেকে হতাশ যে নির্বাচন করলো না, অথচ তিনি মাঠের সংগ্রামী নেতা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এক অকুতোভয় সৈনিক এই রাশেদ প্রধান। তিনি তার বাবারই মূল রেলেভেন্সি হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা, বাবার যোগ্য সন্তান। অতএব সেই জায়গায় এবং জামাতের সিদ্ধান্ত, জামাতকে নেতা মানা, এইসব বিষয়ের একটা ইঙ্গিত তার বক্তব্যের মধ্যে আছে। এক কথায় যদি বলি, চরমনাইকে নসিহত করেছেন, তো সব মিলে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং ইতিহাসে স্থান করে নিলেন রাশেদ প্রধান।